দেশে যত বড় বড় শহর আছে তার মধ্যে এটি অন্যতম একটি বড় শহর। নাম মির্জানগর। রাজ্যের মধ্যে যত ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ট্রাভেল এজেন্সি, কুরিয়ার সংস্থা ইত্যাদি আছে, তাদের বেশিরভাগেরই হেড অফিস এই শহরে আছে। কর্মব্যস্ত এই শহরে বহু লোকজনের আনাগোনা। এই মৃজানগরে যত বড় বড় বিল্ডিং আছে তার বেশিরভাগই অফিস বিল্ডিং। রেসিডেন্সিয়াল বিল্ডিং তার মধ্যে খুবই কম। অল্প কিছু ফ্ল্যাট বাড়ি থাকলেও তার দাম আকাশ ছোঁয়া। যা ভাড়া তা সাধারণ মানুষের জন্য দেওয়া এক প্রকার অসম্ভব। তাই বলে এই নয় যে এই শহরে লোকজন বসবাস করে না। মেন রাস্তা, অফিস, দোকানের আড়ালে নয়তো গলির ভিতরে অনেক বস্তি আছে, যেখানে অনেক লোকজন বসবাস করে ছোট ছোট ঝুপড়িতে। কেউ সরকারি জায়গা দখল করে অথবা কেউ ভাড়া নিয়ে থাকে। এইসব জায়গায় যারা থাকে তারা প্রায় সকলেই শ্রমিক। কোনো অফিসের কাজ করে নতুবা মুটের কাজ করে, কেউ বা গাড়ি চালায়। অর্থাৎ সবাই প্রায় তুলনামূলক কম রোজগারি গরিব মানুষ। এটি এমনই একটি বস্তি। এই জায়গাটার নাম মহেশ কলোনি। এখানে এই ঝুপড়িটা ভাড়া নিয়ে থাকে পাশের রাজ্য থেকে আসা মহাদেব আর কার্তিক। আগে মহাদেব একাই এখানে থাকতো। মৃজানগরে মুটের কাজ করত, মানে জিনিসপত্র বওয়ার কাজ। মাস ছয়েক আগে খুড়তুতো ভাই কার্তিককে এখানে নিয়ে এসেছে। কার্তিকের বাবা মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়। ক্লাস 8-এ পড়া কার্তিকের ওপর সমস্ত রোজগারের চাপ এসে পড়ে। মহাদেব কার্তিককে তাই এখানে নিয়ে চলে আসে। মহাদেবের পরিচিত একজনের অটো চালায়। সারা দিন অটো চালিয়ে যা রোজগার হয় তার একটা বড় অংশ অটোর মালিককে দিয়ে দিতে হয়। একদম সকালেই কার্তিক তার অটো নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে যেত। তারপর শহরের প্রধান সড়কে উঠে ঘোরাঘুরি শুরু করে দিত নতুন ভাড়ার আশায়। আর বিভিন্ন জায়গা থেকে প্যাসেঞ্জার তুলে ভাড়ার বিনিময়ে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত। পারিবারিক দায়বদ্ধ পরিশ্রমী কার্তিক সারা দিন শহরের বিভিন্ন প্রান্তে ঘুরতে থাকত। সারা দিন কঠোর পরিশ্রম করার পর অনেক রাত্রিবেলা যখন সারা কলোনি ঘুমিয়ে পড়ত, তখন কার্তিক তার অটো নিয়ে বাড়ি ফিরত। এটা হচ্ছে মহাদেব আর কার্তিকের গ্রাম সমস্তিপুর। এখানকার মানুষের চাষবাস ছাড়া আর কোনো উপার্জনই নেই। গ্রামের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আর আগের মতো বাবা কাকাদের চাষবাসের উপর ভরসা করে না। উপার্জনের জন্য দূরের শহরে চলে যায়, যেমন মহাদেব আর কার্তিক চলে গেছে। বাইরে গেলে পয়সা রোজগার হয় বটে, কিন্তু কত বৃদ্ধ মা বাবারা একা হয়ে যায়। এই 6 মাসে কার্তিকের মা একটা খবর পর্যন্ত পায়নি তার ছেলে কেমন আছে, কি করছে। তাই দিনের বেশিরভাগ সময় দুয়ারে বসে থাকে আর মাঝে মাঝেই হাঁটুতে মুখ গুজে নীরবে কাঁদতে থাকে। কার্তিকের মায়ের অবস্থা দেখে পাড়ার প্রতিবেশীদেরও বেশ খারাপ লাগতো। তাই কেউ কেউ এসে ওনাকে সান্ত্বনা দিয়ে যেত। চিন্তা করো না কাকি, কার্তিক ভালোই আছে। শহরে গিয়ে কেউ তো আর বসে থাকে না, অনেক কাজ করছে নিশ্চয়ই। একটু অপেক্ষা করো, দেখবে কার্তিক ঠিক বাড়ি ফিরে আসবে। কার্তিকের মায়ের যেন মন মানে না, কোনো কথা বলে না, শুধুই চেয়ে থাকে। আসলে মায়েদের কষ্টটার কোনো সান্ত্বনা হয় না। এদিকে কার্তিক যে দেশের বাড়ি ভুলে বসে আছে তা কিন্তু মোটেই নয়। দাদা মহাদেব এখানে নিয়ে আসার সময় কথা বলেই নিয়ে এসেছিল। ওখানে গিয়ে বাড়ি যাব করলে হবে না, বেশি বাড়ির চিন্তা করলে চলবে না। বাড়ির কথা ভুলে থাকতে হবে। আর 1 বছরের আগে বাড়ি আসার নামও করা যাবে না। দাদার এইসব কথা মনে করে টু শব্দটি পর্যন্ত করে না। যত মন খারাপই করুক না কেন, তাও গুমড়ে গুমড়ে থাকে। দেশের বাড়ির টান কতটা হয় সেটা বোঝা যায় যখন কেউ অনেক দিন বাড়ি ছেড়ে দূরে থাকে। একদিন খুব সকালে মহাদেব পাশের জিন্দল বস্তির দিকে গিয়েছিল। অনেক বন্ধু বান্ধব থাকে ওখানে, একটু গল্প গুজব করতে। আজ ওখানে গিয়ে জানতে পেরেছে ওদের গ্রাম সমস্তিপুরের রাজেশ কাল বাড়ি যাচ্ছে। জানিস তো ভাই, কাল রাজেশ বাড়ি যাচ্ছে। আমি ওকে বলে দিয়েছি কাকির সঙ্গে একবার দেখা করতে। কাকিকে যেন বলে কার্তিক ভালো আছে, চিন্তা না করতে।
আর সামনের মাসে আমি দুদিনের জন্য একটা দরকারে বাড়ি যাব। ওই সময় কার্তিক যা টাকা পয়সা জমিয়েছে সেটা না হয় তখনই দিয়ে আসবো, এটাও বলে দিতে বলেছি। বুঝেছিস? কথাটা শুনে কার্তিকের খুব আনন্দ হলো। ভাবলো যাক, একটা খবর তো যাবে, আর রাজেশ ফিরে এলে মায়ের খবরটাও পাওয়া যাবে। ঠিক দুদিন পর রাজেশ বলে ছেলেটি বাড়ি পৌঁছে পরদিন সকালেই কার্তিকদের বাড়িতে গিয়ে কার্তিকের মাকে সব বলল, যা যা মহাদেব বলতে বলেছিল। কার্তিকের মা তো এতদিন পর হাঁপ ছেড়ে বাঁচলো, ছেলের খবর পেয়ে খুব আনন্দ পেল। ঠিক 1 মাস পর আজ মহাদেব দেশের বাড়ি যাচ্ছে, তাই মির্জানগরের নিকটবর্তী পানিগড় স্টেশনে এসে হাজির হয়েছে। ট্রেনের জন্য অপেক্ষা করছে। মহাদেবকে ট্রেনে তুলে দেওয়ার জন্য কার্তিকও স্টেশনে এসেছে। মহাদেবের নিজের ব্যাগের সঙ্গে কার্তিকও তাকে একটা ব্যাগ দিয়েছে, তার মাকে দেওয়ার জন্য, যাতে আছে তার জমানো টাকা, মায়ের জন্য কেনা একটা নতুন শাড়ি, আর মাকে লেখা একটা চিঠি। নির্দিষ্ট সময়ের 10 মিনিট পর খাপড়া এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকলো। এই গাড়িটা সমস্তিপুর স্টেশনে দাঁড়ায়। এই খাপড়া এক্সপ্রেসে করেই মহাদেব তার দেশের বাড়ি যাবে। এখান থেকে সোজা বাড়ি চলে যাবি, আজ আর গাড়ি বের করতে হবে না, আর সাবধানে থাকবি। আস্তে আস্তে ট্রেনটা চলতে আরম্ভ করে দিল। ট্রেনটা সকাল থেকে এক টানা আসার পর বিকেলবেলা উধমগড়ে একটা স্টেশনে এসে থামলো। এই এক্সপ্রেস ট্রেনটার এটাই প্রথম স্টপেজ। এখানে প্রচুর লোকজন হুড়মুড়িয়ে নেমে পড়ল। তারপর আবার ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা প্রায় খালি হয়ে গেল, অল্প কয়েকজনই প্যাসেঞ্জার রইল। আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের কোলে সূর্য ঢলে পড়ল। চারিদিকে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। ট্রেনটা তার নিজস্ব গতিতে অন্ধকার ভেদ করে সামনের দিকে এগিয়ে চলল। একে ফাঁকা ট্রেন, তারপর রাত নেমে গেছে, তার উপর ট্রেনের দুলুনি। মহাদেব বসে বসেই ঘুমোতে লাগলো, কারণ সমস্তিপুর যেতে এখনো অনেকটা সময় বাকি। ট্রেন একটু লেট করলে হয়তো ভোর হয়ে যাবে। যেহেতু কার্তিকের ব্যাগটাতে টাকা আছে, তাই ওই ব্যাগটা হাতের সামনে রেখেছে। রাতের ট্রেনে এমন কিছু লোক থাকে যারা এমন সময়ের অপেক্ষাতেই থাকে, যখন প্যাসেঞ্জার কম থাকে, আর যারা থাকে বেশিরভাগই ঘুমিয়ে পড়ে। পাশের বাথে এমনই একজন ছিল। ট্রেনটা একটু স্লো হতেই উঠে দাঁড়ালো, তারপর নিঃশব্দে এগিয়ে গেল। ঘুম ভেঙে গিয়ে মহাদেব ঝেড়ে মেরে উঠে পড়ল, তারপর সামনে এগিয়ে গেল। মহাদেবকে আসতে দেখেই লোকটা ব্যাগ নিয়ে দরজার দিকে চলে গেল। মহাদেব দরজার কাছে এসে দেখল কেউ কোথাও নেই। বাইরেটা দিগন্ত বিস্তৃত অন্ধকার। ট্রেনটা ধীরগতি হওয়ার সুযোগ নিয়ে লোকটা ট্রেন থেকে নেমে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে। কিছুক্ষণ পর একটা স্টেশনে এসে ট্রেনটা থামলো। অন্ধকারাচ্ছন্ন প্ল্যাটফর্মটায় কোনো প্যাসেঞ্জারই ছিল না। ট্রেনটা থামতেই মহাদেব প্ল্যাটফর্মে নেমে এলো। স্টেশনে রেল পুলিশ দেখতে পেলে অভিযোগ জানাবে, ব্যাগটা যদি উদ্ধার করা যায় এই আশায়। এদিকে ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেল। অনেক ডাকাডাকি করে স্টেশন মাস্টারের ঘর থেকে 3 জন পুলিশ বেরিয়ে এলো। উপকার তো কিছুই করলো না, উল্টে মহাদেবকে জ্ঞান দিয়ে দিল। ব্যাগে যখন টাকা পয়সাই ছিল তখন সেটা সাবধানে রাখতে হবে না?
ট্রেনে উঠলে জিনিসপত্র নিজের দায়িত্বে রাখতে হয়। পুলিশ কি করবে? চোর ফাঁকা মাঠে নেবে কোথায় হাওয়া হয়ে গেছে তার ঠিক আছে? শোনো, ভালো কথা বলছি, ডাড়ি টাড়ি করতে হবে না, অনেক ঝামেলা আছে। পরের ট্রেন এলে চেপে সোজা বাড়ি চলে যাও, বুঝেছ? আজ খুব সকালেই অন্য একটা ট্রেনে চেপে মহাদেব নিজের গ্রাম সমস্তিপুরে ফিরে এসেছে। নিজের বাড়িতে ব্যাগপত্তর রেখে স্নান খাওয়া করেই পাশে কাকির বাড়িতে এসেছে। অনেক দিন পর বাড়ি এসে গ্রামের লোকেদের সঙ্গে অনেক হই হুল্লোড় করে, কিন্তু এবার অন্য রকম হয়ে গেছে। কাকির দুয়ারে বসে মহাদেব ডুকরে ডুকরে বাচ্চাদের মতো কাঁদছিল। গ্রামের লোক কেউ তাকে থামাতে পারছিল না। একটা অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একটা অসহায় বিধবা মহিলা তার নাবালক ছেলেকে দূরে পাঠিয়ে দিয়েছে শুধু 2 পয়সা রোজগারের জন্য, আর তিল তিল করে জমানো তার প্রথম রোজগারটাও তার মায়ের হাতে তুলে দিতে পারল না। তাই মহাদেব কিছুতেই নিজেকে বোঝাতে পারছিল না, ওর নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল। কিন্তু যার কথা ভেবে মহাদেব ভেঙে পড়েছিল, সেই কাকি কিন্তু মন খারাপ করলেও অতটা হতাশ হয়ে পড়েনি, বরং মহাদেবকে বলল, দেখ বাবা মহাদেব, টাকা পয়সাই তো সব কিছু নয়। তুই যে ভাইকে নিজের কাছে নিজের দায়িত্বে নিয়ে গিয়েছিস, এটাও তো সবাই করে না বল। ছেলেটা যে আমার সুস্থ আছে এবং সৎভাবে কাজ করে রোজগার করছে, এটাই আমার কাছে খুব আনন্দের। আবার না হয় ও পয়সা জমাবে, তখন নিয়ে আসবে। এই কয়েকটা মাস আমি যেমন করে পারি চালিয়ে নেব। তোরা দুজনেই ওখানে ভালো করে থাকিস, তাহলেই আমার শান্তি। ওই টাকার ব্যাগ নিয়ে আর মন খারাপ করিস না। গা ছমছম করা নির্জন এই জায়গাটার নাম জংলা। মাধবপুরের কাছে কয়েক কিলোমিটার জুড়ে গাছগাছালিতে ভরা এই জায়গাটার কাছাকাছি কোনো জনবসতি নেই। এই জংলার একদম ভিতরে একটা ভাঙাচোরা পরিত্যক্ত ঘর ছিল। এই ঘরটা ছিল কিছু চোর ছিনতাইবাজ লোকেদের ডেরা। বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই করে এখানে সবাই জড়ো হয়। এই লোকটা সেই ছিনতাইবাজ যে ট্রেন থেকে মহাদেবের ব্যাগটা ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে নেমে পালিয়ে গিয়েছিল। সারাদিন কোথাও আত্মগোপন করে রাতে ডেরায় ফিরছে, সঙ্গে সেই টাকার ব্যাগটাও রয়েছে। কিছুক্ষণ পর আরও একজন ডেরার দিকে এগিয়ে গেল। এর নাম ল্যাংড়া মুকেশ। কুখ্যাত এই প্রতিবন্ধী কতবার যে জেল খেটেছে তার কোনো হিসেব নেই। বোমা বাঁধতে গিয়ে তার একটা পা নষ্ট হয়ে গিয়েছিল। চুরি, ছিনতাই, এমনকি খুন পর্যন্ত করতে সিদ্ধহস্ত। এই ল্যাংড়া মুকেশের মতো হিংস্র মানুষ খুব কমই হয়। কি রে, মুখটা বেজার করে বসে আছিস কেন? কোথাও কেঁচাল পাকিয়েছিস নাকি? ধান্দা কিছু হয়নি মনে হয়। আরে না তো, ভালোই তো দাও মেরেছিস দেখছি। তাহলে আবার কি হলো? আরে সব কিছুই ঠিক ছিল, বাক্সের ওপর ওই চিঠিটা মনটা একবারে খিঁচিড়ে দিল। কি যে করি, কিছুই ভালো লাগছে না। কেন, কি লেখা আছে চিঠিটায়? দেখি তো। টু সীমা দাস, সমস্তিপুর। শ্রদ্ধেয় মা, আশা করি ভালো আছো। আমি ভালো আছি। হঠাৎ করে বাবা মারা যাওয়ার পর আমি এক রাতের জন্যও তোমাকে ছেড়ে থাকতাম না, কিন্তু কত মাস হলো তোমাকে ছেড়ে আছি, শুধু পয়সার জন্য। না হলে যে আমরা খেতে পারবো না। এতদিন ধরে একটা টাকাও পাঠাতে পারিনি। প্রথম দিন থেকে জমানো সমস্ত টাকা তোমাকে পাঠালাম। এটাই আমার প্রথম রোজগার। আমি জানি তুমি এতদিন ভালো করে খেতেও পাওনি, খুব কষ্ট করে আছো। এবার ভালো করে খেও, পেট ভরে খেও, তাহলে আমি খুব আনন্দ পাব। এটি তোমার আদরের কার্তিক। তোর মতো গান্ডু আমি জীবনে দেখি। কি একটা চিঠি, তার জন্য তুই ভর্কি খেয়ে গেলি মারি।
ওরকম আমার অনেক দেখা আছে। তুই আমার শিষ্য এটা ভেবে আমি অবাক হচ্ছি। মনটাকে পাথরের মতো শক্ত করতে হবে, বুঝলি? আসলে কি জানো, আমার নিজের ঘটনার সঙ্গে এটার অনেক মিল আছে। বন্ধুদের পাল্লায় পড়ে শহরে চলে এলাম সেই ছোটবেলায়। অনেক দিন আর বাড়ি যায়নি। তখন একদিন খবর পেলাম মা ভালো করে খেতে পায় না, অসুস্থ হয়ে পড়েছে। ভাবলাম কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে আসবো। সারা ওই সময় ধান্দাও হচ্ছিল না ভালো। অনেকদিন পর যখন গ্রামে গেলাম, দেখলাম মা ফুটে গেছে। তখন খুব দুঃখ হয়েছিল, বুঝলে? চাপ! আর একটা কথা না, সালা একটা ফালতু ছেলেকে লাইনে এনেছি মারি, খালি আজে বাজে কথা। ওসব মাটা আমার অনেক দেখা আছে, দরকার পড়লে ওই মাকে ও যা, যেখানে খুশি যা, দরকার নেই। আমার অনেক লোক আছে, চারিদিকে আমার লোক লাগিয়ে দেবো। তুই কি করে লাইনে কাজ করিস দেখবো, তোকে ছাড়বো না। কার্তিকের দেওয়া চিঠির উপরে লেখা ছিল সীমা দাস, সমস্তিপুর। এটার উপর ভিত্তি করেই পরদিন একদম সকালে খুঁজতে খুঁজতে চলে এসেছে। এমন এক দশাসই চেহারার ছেলে গাড়ি থেকে ছিনতাই হওয়া ব্যাগটা নিয়ে কার্তিকের বাড়িতে হাজির হয়েছে। এই খবরটা ছড়াতে বেশি সময় লাগেনি, তাই সব প্রতিবেশীরা ছুটে এসেছে। মহাদেবও খবরটা পেয়ে কাকির বাড়ি এসেছে। সীমা দেবী তো আনন্দে আত্মহারা, কি বলবে ভেবেই পাচ্ছিল না। কোথা থেকে কিভাবে ব্যাগটা পেলাম দয়া করে জিজ্ঞাসা করবেন না, শুধু ব্যাগের ভেতর সবকিছু ঠিকঠাক আছে কিনা বলে দিন। তখন মহাদেব বলল, হ্যাঁ হ্যাঁ, ব্যাগের মধ্যে যেমন যা ছিল একদম সব ঠিকঠাকই আছে। তাহলে আমি এখন আসতে পারি? তুমি বাবা আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। তুমি একটা গরিব মানুষের জন্য যে কি উপকার করলে তা আমি বলে বোঝাতে পারবো না। তোমাকে দুমুঠো না খাইয়ে কি ছাড়তে পারি? মাফ করবেন। জানো তো কাকি, আমার ব্যাগটা ছিনতাই করা ছেলেটা ঠিক এর মতনই দেখতে ছিল। চুপ, একদম ফালতু বকবি না। ছিনতাইবাজটি সমস্তিপুর গ্রাম ছেড়ে স্টেশনের উদ্দেশ্যে হাঁটা দিল, কিন্তু জানে না এখন সে কোথায় যাবে। ল্যাংড়া মুকেশ খুব বিপজ্জনক লোক, সমস্ত দিকে ওর লোকজন ছড়িয়ে আছে। ও ছেড়ে দেওয়ার লোক নয়। এত সব জেনেও ওই ছেলেটি ব্যাগটা ফেরত দিতে এসেছিল। মা একটা আবেগের নাম, না থাকার কষ্টটা কম বেশি সকলেই অনুভব করতে পারে। সেই কষ্টটাই নাড়া দিয়ে দিয়েছিল। একটা ছিনতাইবাজ যতটা সাহসী বেপরোয়া হয় ততটাই হয়েছিল, তবে এটা একটা ভালো কাজের জন্য। আসলে ছেলেটার আবেগটা এখনো বেঁচে আছে, ল্যাংড়া মুকেশের মতো মুছে যায়নি। হয়তো এই আবেগটা ছেলেটিকে শক্তি যোগাবে, নতুন করে বাঁচতে শেখাবে। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে বরাবরের মতো লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।